ঠিক আছে? গিফটটা এখন পরে তোমাদের হাতে পৌঁছানোর দায়িত্বটা আমার। সবাই আছো তো প্রেজেন্ট? সবাই শুনতে পাচ্ছ তো কথাটা? ঠিক আছে? ঠিক আছে, স্লাইডের মধ্যে পাবা ভুলটা, ক্লাসের মধ্যে বলতে যাবা না, ক্লাসের মনোযোগ বন্ধ করে আবার ওটা খুঁজতে থাকবা না। এটা তোমাদের চোখেই পড়বে, তোমরা স্লাইডগুলো যখন খেয়াল করবে তখনই তোমাদের চোখে পড়বে। লিখে রাখবা ছোট করে যে কোথায় ম্যাডাম ভুলটা শো করেছে। সেটা গত ক্লাস স্লাইডেও ছিল, কিন্তু গত ক্লাসটা আসলে আমার এত তাড়াহুড়া ভাবে নেওয়া হয়েছে যে আমি পারি নাই। তো এইবারে শুরু হচ্ছে, এবার তোমাদের এই কম্পিটিশনটা থাকলো। ক্লাস শেষে আমি জানিয়ে দিব কিভাবে তোমরা আমাকে আনসার, ঠিক আছে? এখন ক্লাসটাকে মনোযোগ দিয়ে শোনো আর আমার স্লাইডগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে? নাজিফা ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পারছে সবাই? নিশ্চয়ই বুঝতে পারছে, তাই না? সৌরভ, সবাই কি বুঝতে পারছে কথাটা? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ক্লাস শুরু করি, ঠিক আছে? ক্লাস শুরু করলে আমি ভিডিওটা অফ করে দিব, কারণ আমার আবার ওই যে স্লাইডগুলো দেখাতে হবে, সেই জন্য আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। ওকে, স্লাইড দেখতে পাচ্ছো? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা দেখতে পাচ্ছ, ঠিক আছে, স্টার্ট করি আমি। স্লাইড চেঞ্জ হচ্ছে? এখানে তো দেখা যায় না। স্লাইড চেঞ্জ হয়েছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকের টপিকস হচ্ছে ভেসিকো বুলাস ডিজিজ। ভেসিকো মানে বুঝতেছো, ভেসিকেল, বুলাস মানে বুলাস। ভেসিকো বুলাস ডিজিজ হুইচ ইজ টু ইম্পর্টেন্ট ইন স্কিন। এটা হচ্ছে একটা একটা পেশেন্টের বডির ছবি। এই যে লার্জ ফ্লুইড কন্টেইনিং এই যে কন্টেইনিং যে লেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তোমার, এটা লার্জ, দিস ইজ বুলা। আর এগুলো হচ্ছে খুব ছোট ছোট, দিস ইজ ভেসিকেল। মানে আমরা ছোটগুলাকে যখন, আমি পরে ডেফিনিশনটা বলবো, এই যে স্মল সাইজের যে ফ্লুইড কন্টেইনিং লেশন দেখা যাচ্ছে, দিস ইজ বুলা। এবং এই যে লার্জ কন্টেইনিং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার বুলা, আর ছোটটা হচ্ছে ভেসিকেল। Vesicle are circumscribed fluid containing elevation 1 to 10 millimeter in size. This is vesicle. অর্থাৎ স্মল সাইজের যে লার্জ ফ্লুইড কন্টেইনিং এলিভেশন গুলো আছে সেগুলোকে আমরা ভেসিকেল বলতেছি। ভেসিকেলের একটা ছোট উদাহরণ দিচ্ছি, হারপিস জোস্টারের লেশন গুলো দেখা যায় না, যে স্মল ফ্লুইড কন্টেইনিং এলিভেশন, দিস ইজ ভেসিকেল। আর হচ্ছে বুলা, বুলা হচ্ছে আর সার্কামস্ক্রাইবড ফ্লুইড কন্টেইনিং এলিভেশন লার্জার দেন 1 সেন্টিমিটার। অর্থাৎ যখন 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয়ে যাবে তখন আমরা এটাকে বলবো বুলা, আর যখন 1 to 10 মিলিমিটার ইন সাইজ হবে তখন আমরা এটাকে বলবো ভেসিকেল। ওকে, ভেসিকেল আর বুলাটা পার্থক্য বুঝছো তো? এটা দিয়ে কিন্তু আমাদের পুরোটা পড়তে হবে। নাজিফা, বোঝা হয়েছে? জি মিস। নাও ভেসিকোবুলাস ডিসঅর্ডার, মেইন যে টপিকসটা ভেসিকোবুলাস ডিসঅর্ডার হচ্ছে, ভেসিকোবুলাস ইরাপশন আর ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার্ড এট হেটারোজেনাস গ্রুপ অফ ডার্মাটোসিস। এখন এই যে হেটারোজেনাস গ্রুপ অফ ডার্মাটোসিস বলতে আমরা কি বুঝাই? এখানে আমরা জানি যে দুই ধরনের টার্ম আছে, ওয়ান ইজ হোমোজেনাস, ওয়ান ইজ হেটারোজেনাস। হোমোজেনাসটা হচ্ছে যেটা তোমার সেম কজ অফ দ্য পেশেন্ট, পেশেন্টের অল পেশেন্টেরই কজগুলো সেম। আর যেটা হেটারোজেনাস সেটা হচ্ছে আর দোজ মেডিকেল কন্ডিশন হুইচ হ্যাভ সেভারাল ইটিওলজি। এই হেটারোজেনাস হচ্ছে ইটিওলজিটা যখন সেভারাল থাকে, এক একজনের এক একটা থাকে, তখন আমরা এটাকে বলি হেটারোজেনাস গ্রুপ। এবং ভেসিকোবুলাস ডিজিজ গুলাতে দেখা যায় যে ইরাপশন গুলো ফ্রিকুয়েন্টলি হেটারোজেনাস গ্রুপ অফ ডার্মাটোসিস থাকে। এটা 3 ধরনের হতে পারে, ওয়ান ইজ প্রাইমারি, নাম্বার 2 ইজ সেকেন্ডারি অ্যান্ড এ ফিচার অফ সাম ড্রাগ রিঅ্যাকশন। কখন কখন আমরা ভেসিকোবুলাস ডিসঅর্ডার গুলো পাই? প্রাইমারি গুলো হচ্ছে যেগুলো একটা এই ডিজিজটাই তোমার ভেসিকোবুলাস ইরাপশন নিয়ে প্রেজেন্ট করে, এবং এদের কি থাকে, একটা প্রিডোমিনেন্টলি এসেনশিয়াল ক্লিনিক্যাল ফিচার থাকবে, একটা হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার থাকবে।
বুলাস ডিজিজের খুব ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, এবং ওই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল একটা ফিচার পাবো। আরেকটা পাবো কি এসেনশিয়াল ক্লিনিক্যাল সিমটম থাকবে, অর্থাৎ এটার মধ্যে কি কি সিমটম আছে সেটা পাওয়া যাবে। তার মানে প্রাইমারিটা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার পাবো, আরেকটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার পাবো। নাম্বার 2 হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারিতে বলা হচ্ছে যে এটা সাধারণত দেখা যায় এট সাম স্টেজেস ইন ন্যাচারাল ইভলিউশন অফ সাম ডিজিজ, অর্থাৎ অন্য কোনো ডিজিজের ন্যাচারাল ইভলিউশনের মাধ্যমে যদি ওখানে বুলা অ্যাপিয়ার করে তখন এটাকে আমরা বলি সেকেন্ডারি ভেসিকোবুলাস ডিসঅর্ডার। আর কিছু কিছু ড্রাগ থেকে এমনিতেই এই ফিচারটা আসতে পারে, অথবা ড্রাগ থেকেই তোমার বুলাস ডিজিজ আসতে পারে, এটা তোমার ডিজিজের কন্ডিশনেই হোক আর অটো কারণেই হোক। তাহলে আমরা ভেসিকোবুলাস ইরাপশনটা 3 টাইপসে পেতে পারি। একটা হচ্ছে প্রাইমারি অর্থাৎ ডিজিজ ইটসেলফ, সেকেন্ডারি হচ্ছে একটা ডিজিজ থেকে ন্যাচারাল ইভলিউশনের মাধ্যমে আসতে পারে, আর নাম্বার 3 হচ্ছে সাম ড্রাগস রিঅ্যাকশন করে। ঠিক আছে, যখন যে স্লাইডটা বুঝবা না সেটা আমাকে সাথে সাথে ধরাই দিবা। এখন এই যে ব্লিস্টারটা ফর্মেশন হবে সেটার বেসিক মেকানিজমটা কি, কারণ কি, হঠাৎ করে বডিতে একটা ব্লিস্টার হয়ে গেল, কিভাবে হলো? The main factor are the disturbance of intercellular cohesion and dermoepidermal adherence. Main disturbance-টাই হচ্ছে কোথায়? ইন্টারসেলুলার কোহেশনের মধ্যে, আরেকটা হচ্ছে ডার্মোএপিডার্মাল অ্যাডহারেন্সের মধ্যে। ধরো কারো নিউমোনিয়া হলো, তার মেইন ডিস্টারবেন্সটা কোথায় হবে? লাংসে হবে। কারো সেলুলাইটিস হলো, তার মেইন ডিস্টারবেন্সটা কোথায় হবে? সফট টিস্যুতে হবে। আর এখানে বুলাটার মেইন ডিস্টারবেন্সটা হচ্ছে ইন্টারসেলুলার কোহেশন। ইন্টারসেলুলার কোহেশন মানে দুইটা সেলের মধ্যে যে জাংশনটা আছে সেই জাংশনে। এখন আমাদের সাধারণত দুইটা সেল কি থাকে? আমাদের স্কিনে 95% সেলই হচ্ছে ক্যারাটিনোসাইট। তোমরা 4টা সেলের নাম হয়তো শুনছো, বা সেই নামগুলোর মধ্যে আসতেছে ক্যারাটিনোসাইট, মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল। এখন এই মেলানোসাইটটা আমাদের কিসের জন্য রেসপন্সিবল? ফর কালার। এই যে মানুষ ফর্সা হচ্ছে, কালো হচ্ছে, ওয়ান অফ দ্য কজ হচ্ছে ক্যারাটিনোসাইট, মেলানোসাইট। আর এই যে মেইন 95% সেল কিন্তু ক্যারাটিনোসাইট। সো ক্যারাটিনোসাইট ইজ টু ইম্পর্টেন্ট ফর দিস। এখন এই ক্যারাটিনোসাইট দুইটা, একটা ক্যারাটিনোসাইট আরেকটা ক্যারাটিনোসাইট, দুইটা ক্যারাটিনোসাইট দুজনের সাথে লেগে থাকে একটা কোহেশন দ্বারা। এই কোহেশনটার নাম কি? এই কোহেশনটার নাম হচ্ছে কি ডেসমোজোম। ডেসমোজোম অথবা সেমি ডেসমোজোম। এই দুইটার মাঝখানে, এই দুইটার ধরো তোমার দুইটা জায়গার মধ্যে যে সেতুটা, অর্থাৎ সেতুটার নাম হচ্ছে ডেসমোজোম। ঠিক আছে, তার মানে দুইটা সেলের মধ্যে যে ব্রিজটা, দিস ইজ ডেসমোজোম। এই দুইটা সেলের ব্রিজটা নষ্ট হয়ে যাবে, তার মানে ডেসমোজোমটা নষ্ট হয়ে যাবে, যে কোনো কারণেই হোক। এটার ডিস্টারবেন্স হলে তোমার বুলা ফর্মেশন হবে। আরেকটা কিসের ডিস্টারবেন্স হয়? ডার্মো ইপিডার্মাল অ্যাডহারেন্স। ডার্মো ইপিডার্মাল অ্যাডহারেন্স মানে আমাদের স্কিনের সবচাইতে উপরের লেয়ারটাই হচ্ছে ইপিডার্মিস, সেকেন্ড লেয়ারটা হচ্ছে ডার্মিস। এই ইপিডার্মিস আর ডার্মিসের মাঝখানে থাকেটা কি? ডার্মো ইপিডার্মাল জাংশন। এটাও একটা লেয়ার। এই ডার্মো ইপিডার্মাল জাংশনের মধ্যে যখন কোনো ডিস্টারবেন্স হবে তখনও আমাদের এই বুলাটা তৈরি হবে। তাহলে মেইন মেকানিজমে হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কোহেশন যেটা ডেসমোজোমে হবে, আর একটা হচ্ছে ডার্মো ইপিডার্মাল অ্যাডহারেন্স, হুইচ মে কজড বাই ডিফারেন্ট ওয়েজ। এই দুইটা জায়গায় হবে। এখন কিভাবে হবে? একটা হচ্ছে জেনেটিক্যালি ডিটারমাইন্ড ডিফেক্ট। জেনেটিক্যালি ডিটারমাইন্ড থাকবে যে এখানের মধ্যে একটা বুলা হবে, এটা জেনেটিক্যাল। নাম্বার 2 হচ্ছে সেল লাইসিস বাই ইনফেক্টিভ অর কেমিক্যাল এজেন্ট। সেলটা লাইসিস হয়ে যাবে, অর্থাৎ ডিস্ট্রয় হয়ে যাবে। কিভাবে হবে? যে কোনো ইনফেক্টিভ এজেন্ট দিয়ে। যেমন একটু আগে আমি তোমাদেরকে হার্পিস জোস্টারের কথা বললাম। হার্পিস জোস্টার এটা একটা ভাইরাস ইনফেকশন। এই ভাইরাস ইনফেকশন মানে একটা ইনফেক্টিভ এজেন্ট। এই ভাইরাস ইনফেকশন করে কি? তোমার দুইটা সেলের মধ্যে যে জাংশনটা আছে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। তখন এখান থেকে একটা স্মল বুলা, স্মল ভেসিকেল অ্যাপিয়ার করে, যেটা আমরা স্কিনে দেখি। মাল্টিপল স্মল ভেসিকেল দেখি না আমরা হার্পিস জোস্টারে। দিস ইজ ইনফেক্টিভ। আর আদার হচ্ছে কেমিক্যাল। কেমিক্যালের মধ্যে অ্যাসিড ছুড়ে দিল কেউ, তখন কি হয়? সেলটা লাইসিস হয়ে যায়, ডার্মোএপিডার্মাল জাংশনটা নষ্ট হয়ে যায়, তখন আমরা মাল্টিপল বুলা বা মাল্টিপল ভেসিকেল বা একটা লার্জ বুলা দেখতে পারি। নাম্বার 3 হচ্ছে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনটাই আজকে আমি তোমাদেরকে পড়বো, যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে যে বুলাটা হয়। বুঝতে পেরেছো এই পর্যন্ত? নাজিফা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, যারা কেউ যদি না বুঝো আমাকে সাথে সাথে একটু নক দিবা প্লিজ। হ্যাঁ,
বা স্লাইড দেখা ঠিক আছে। নাও ম্যাম বুলাস সিরাপ, হ্যাঁ বলো, বার্নে যেটা হয় এটা কোনটাতে দেব? একটু একটু স্পষ্ট করে বলো বাবা। বার্নের মধ্যে যেটা হয় ম্যাম এটা কোনটা কোন গ্রুপে পড়বে? আচ্ছা, ব্রানের মধ্যে হচ্ছে যেটা তোমার একটা ফিজিক্যাল কারণ, ফিজিক্যাল কজ এটা। এই মাত্র আমি একটা ক্লাসিফিকেশনের মধ্যে দেখাচ্ছি না, অনেকগুলো ক্লাসিফিকেশন দেখা আছে, ইনফেক্টিভ ইনফেক্টিভ অ্যালার্জিক, ইমিউনোলজিক্যাল, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, মেটাবলিক। এর মধ্যে একটা, সবগুলো তো তোমাদেরকে দেখানো হয় নাই। বার্নের মধ্যে যেটা হচ্ছে সেটাকে হচ্ছে কি ফিজিক্যালের মধ্যে পড়ে। বার্নের কারণে হতে পারে, অন্য কোনো কারণে অনেক সময় দেখা যায় কি যে হয়তো ব্যথা পাইছো, ব্যথা থেকে অনেক সময় বুলা ফর্মেশন হয়ে যায়, হয় না, একটা বড় ফোসকার মতো হয়ে যায়, সেটাও তোমার ফিজিক্যালের মধ্যে হতে পারে। অনেকে অনেক রোদের মধ্যে, হিটের মধ্যে, এই যেমন এখন অনেক বেশি রোদ, অনেক বেশি যদি হিটে যায়, দেখা যাবে যে হিট লাগতে লাগতে তার একটা সময় বার্ন ডেভেলপ করছে, ফটো রিয়েকশন হতে হতে তার বুলার মতো হয়ে যায়, সেটাও হচ্ছে ফিজিক্যালের মধ্যে পড়ে। বুঝতে পেরেছো? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এখন ক্লাসিফিকেশন আমি আসলে ফিজিক্যালটা ওরকম ভাবে উল্লেখ করিনি, কারণ এত ক্লাসিফিকেশন তোমাদের আসলে দরকার নেই, যে কয়েকটা দরকার আমি শুধু সেইটুকু উল্লেখ করেছি। নাম্বার 1 হচ্ছে ইনফেক্টিভ। ইনফেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়ালের মধ্যে 1 নাম্বার ইম্পেডিগো। ইম্পেডিগোটা সাধারণত কি দিয়ে হয়? স্টেফাইলোকক্কাস অরিয়াস অথবা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এই দুইটা দিয়ে সাধারণত ইম্পেডিগোটা হয়, যেটা বুলা হিসাবে ফর্ম করতে পারে, অথবা তোমার ইয়োলো ক্রাস্টিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরেকটা হচ্ছে স্টেফাইলোকক্কাল স্কেলডেড স্কিন সিনড্রোম। স্টেফাইলোকক্কাস স্কেলডেড স্কিন সিনড্রোম এটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস স্কিন সিনড্রোম, যেটাতে ফুল বডিতে দেখা যায় যে চামড়াটা উঠে চলে আসছে, এক্সফোলিয়েশন হয়ে গেছে, এবং এটা পজিটিভ অর্গানিজম হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাহলে স্টেফাইলোকক্কাল স্কেলডেড স্কিন সিনড্রোম হুইচ ইজ কজড বাই স্টেফাইলোকক্কাস অরিয়াস। এই গেল ব্যাকটেরিয়া। আরো আছে ব্যাকটেরিয়ালে, তোমাদের এই দুটা জানলেই হবে। নাম্বার 2 হচ্ছে ভাইরাল। ভাইরালের মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস অনেক সময় দেখা যায় যে অ্যারাউন্ড দ্য লিপ, ছোট ছোট অ্যারাউন্ড দ্য লিপে দেখা যায় যে ছোট ছোট ভ্যাসিকেল অ্যাপিয়ার করেছে, সেটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এটা সাধারণত 2 ধরনের হয়, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, টাইপ 2। হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 ভাইরাস যেটা হয় সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য লিপে থাকে, আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 যেটা, সেটা হচ্ছে সাধারণত দেখা যায় যে জেনিটাল এরিয়াতে হয়। দিস ইজ হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হচ্ছে। তারপর হচ্ছে হার্পিস জোস্টার ভাইরাস, যেটা একটু আগে আমি তোমাদের বারবার উদাহরণ দিচ্ছি যে ভেসিকেলের উদাহরণে আমরা প্রথমে বলি হার্পিস জোস্টার ভাইরাস, যেটা হচ্ছে একটা গ্রুপড ভেসিকেল থাকে। দিস ইজ ভাইরাস। নাও ফাঙ্গাল। ফাঙ্গাল হচ্ছে বুলাস ডার্মাটোফাইটোসিস। সাধারণত তোমরা আমাদের কাছে নিয়ে আসো বড় বড় গোল গোল চাকা চাকা তোমাদের বডিতে, যে টিনিয়া কর্পোরিস বলি আমরা। এই টিনিয়া কর্পোরিসটা মেইনলি হচ্ছে ট্রাইকোফাইটন বা মাইক্রোস্পোরাম দিয়ে। এই টিনিয়া কর্পোরিসটা অনেক সময় বুলা ফর্মে আসতে পারে, সেটাকে আমরা বলতেছি বুলাস ডার্মাটোফাইটোসিস। নাও স্পাইরোকিট, যেটার একটা ইম্পর্টেন্ট কি হচ্ছে কনজেনিটাল সিফিলিস। বাচ্চা জন্মের পরেই দেখবা পুরো বডিতে বুলা অ্যাপিয়ার করেছে। কেন বুলা হলো ধরার আগে বোঝা যাচ্ছে যে ভিডিআরএল টেস্ট করলে দেখা যায় যে বাচ্চা ভিডিআরএল পজিটিভ অথবা মা ভিডিআরএল পজিটিভ। সুতরাং স্পাইরোকিটের উদাহরণ হচ্ছে কনজেনিটাল সিফিলিস। এই উদাহরণগুলো বুঝতে পারছো সৌরভ? Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এরকম ওয়ান ওয়ে পড়ানো মজা পাই না। নাও অ্যালার্জিক অ্যান্ড টক্সো অ্যালার্জিক। অ্যালার্জিক বা টক্সো অ্যালার্জিক যেটা, সেটার মধ্যে আসতেছে ড্রাগ রিয়েকশন, হুইচ ইজ টু ইম্পর্টেন্ট, যে ড্রাগের কারণে তোমার অ্যালার্জিক হতে পারে। এখন ড্রাগসের মধ্যে কি কি ড্রাগ হতে পারে আমি কয়েকটার উদাহরণ দেই। পেনিসিলামাইন, যেটা আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে খুব বেশি চিকিৎসা করি, পেনিসিলামাইন থেকে হতে পারে, ক্যাপটোপ্রিল থেকে হতে পারে, ইনারাপ্রিল থেকে হতে পারে, নিফেডিপিন আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাই সেখান থেকে হতে পারে, এরকম অনেক রিফাম্পিসিন খাচ্ছি সেখান থেকে হতে পারে। এটা হচ্ছে ড্রাগ রিয়েকশন। এরকম অসংখ্য ড্রাগ আছে যেখান থেকে আমাদের বুলাস ড্রাগ রিয়েকশন হতে পারে। ইরেথেমা মাল্টিফর্মি, ইট ইজ এ কাইন্ড অফ ড্রাগ রিয়েকশনের মধ্যেই পড়ে ইরেথেমা মাল্টিফর্মি। আর এটা হচ্ছে এক্সটেন্সিভ ডিসেমিনেটেড এক্সিমা। এক্সটেন্সিভ ডিসেমিনেটেড এক্সিমা তো অনেক সময় টক্সো অ্যালার্জির কারণে বুলাস ডিজিজ ফর্মেশন হতে পারে। নাও ইমিউনোলজিক্যাল। ইমিউনোলজিক্যালটাই হচ্ছে তোমাদের আজকের পড়ার টপিকস আর কি। ইমিউনোলজিক্যালের মধ্যে মেইনলি হচ্ছে কিসে, প্যামফিগাস, বুলাস প্যামফিগয়েড, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, হার্পিস গেস্টেশনিস,
সিভিডিসি মানে হচ্ছে ক্রনিক বুলাস ডিজিজ অফ চাইল্ডহুড। এর মধ্যে তোমাদেরকে এই ক্লাসিফিকেশন গুলো ক্লাসে পরীক্ষা হলে ধরা হবে। তার মধ্যে মেইনলি বলা হবে যে 5টা ইমিউনোলজিক্যাল বুলাস ডিজিজের নাম বলো, তখন তোমরা এই টপ করে এই 5টা নাম বলতে হবে। একটা হচ্ছে প্যামফিগাস, বুলাস প্যামফিগয়েড, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, হার্পিস গেস্টেশনিস, সিভিডিসি। ক্লিয়ার? এই হ্যাঁ ঠিক আছে, এই 5টা নাম শিখতে হবে বাবা। তারপরে জেনোডার্মাটোসিস এর মধ্যে আসে ডেরিয়াস ডিজিজ, এটাও খুব কমনলি পাওয়া যায়। ইপিডার্মোলাইসিস বুলুসা, ইনকন্টিনেশিয়া পিগমেন্টি, আর্টিকেরিয়া পিগমেন্টোসা, অ্যাক্রোডার্মাটোসা। এই ডিজিজ গুলো যে তোমাদের খুব তা না, ডেরিয়াস ডিজিজটা আমরা মধ্যে একটা ছবি দেখিয়ে দিব, এটা একটু জানতে হবে। মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে আসতেছে অ্যাক্রোডার্মাটাইটিস এন্টেরোপ্যাথিকা, বুলাস ডায়াবেটিকোরাম, এটা সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের দেখা যায়, প্যালেগ্রা পিসিটি, পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা, এটা হচ্ছে কি তোমার মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে আসে। দিস আর দ্য এজ এ হোল ক্লাসিফিকেশন। অনেক আছে, তার মধ্যে এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা তোমাদের জন্য দরকার। তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট কজ হচ্ছে তোমাদের জন্য এই ইমিউনোলজিক্যাল ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, অ্যালার্জিক আর টক্সো অ্যালার্জিক ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে ইনফেক্টিভ কজ গুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জানতে হবে কোন কোন ইনফেকশনের কারণে বুলাস ডিজিজ হতে পারে। আর এখন আমি পড়াবো তোমাদেরকে এই ইমিউনোলজিক্যাল কজের মধ্যে প্যামফিগাসটা তোমাদের আজকের টপিকস। ঠিক আছে সৌরভ? ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, নাও প্যামফিগাসটা হচ্ছে the term pemphigus signifies blisters was formerly applied to all disease of the skin presenting with bulla। অর্থাৎ আমরা যখন পূর্বে অনেক আগে বলা হতো যে যে কোনো ডিজিজে যদি বুলা প্রেজেন্ট করে তখনই আমরা তাকে প্যামফিগাস বলি, কিন্তু এই চিন্তাধারাটা এখন চেঞ্জ হয়েছে। বাট এট প্রেজেন্ট ইট ইজ রিজার্ভড অনলি ফর এ পার্টিকুলার গ্রুপ অফ বুলাস। এটাকে একটা পার্টিকুলার গ্রুপ অফ বুলার ডিস্টিংক্ট হিস্টোপ্যাথোলজি, যার মধ্যে প্রেজেন্টেশন কি থাকবে, একটা এই বুলাস ডার্মাটোসিসের একটা আলাদা ধরনের একটা হিস্টোপ্যাথোলজি থাকবে। দিস ইজ টু ইম্পর্টেন্ট, একটা হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার পাবো আমরা, যেটা আমি আগেও বলেছি। এন্ড অ্যাকান্থোলাইসিস, এটা দেখা যাবে কি ইন্ট্রা ইপিডার্মাল বুলা থাকবে, অর্থাৎ 2টা ইপিডার্মিসের মাঝখানে বুলা থাকবে, আরেকটা কি থাকবে, অ্যাকান্থোলাইসিস থাকবে। অ্যাকান্থোলাইসিস জিনিসটা কি? অ্যাকান্থোলাইসিস হচ্ছে কি লাইসিস অফ লস অফ ইন্ট্রাসেলুলার কানেকশন। আমাদের ওই যে আগে যেটা আমি বললাম যে আমাদের 2টা সেলের মধ্যে কানেকশনটা লস হয়ে যাবে, লস হয়ে গেলেই আমরা কিভাবে কি কারণে হবে, ডিউ টু লাইসিস অফ দ্য ডেসমোজোম। দিস ইজ হচ্ছে, এটাই হচ্ছে অ্যাকান্থোলাইসিস। তাহলে আমরা বুলাস ডার্মাটোসিসে কি পাবো, একটা ডিস্টিংক্ট হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার পাবো। আর এটা এই হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচারটা কেন আসবে, ইন্ট্রা ইপিডার্মাল বুলা এবং অ্যাকান্থোলাইসিসের জন্য। ঠিক আছে? আচ্ছা, নাও ক্লাসিফিকেশন অফ দ্য প্যামফিগাস। এই যে প্যামফিগাস, এটা একটা বড় হেডলাইন, এটার ক্লাসিফিকেশন আছে। 1 নম্বর হচ্ছে প্যামফিগাস ভালগারিস। প্যামফিগাস ভালগারিসের মধ্যে 2টা, একটা হচ্ছে প্যামফিগাস ভেজিটেন্স আর একটা হচ্ছে ড্রাগ ইনডিউসড। প্যামফিগাস ভেজিটেন্স যেটা, সেটা হচ্ছে লোকালাইজড, এটা একটা এরিয়াতেই হবে। প্যামফিগাস ভালগারিস 2 প্রকার, একটা হচ্ছে প্যামফিগাস ভেজিটেন্স, একটা হচ্ছে ড্রাগ ইনডিউস। মানে প্যামফিগাস ভালগারিসটাও ইটসেলফ ড্রাগ দিয়ে হতে পারে। প্যামফিগাস ফলিশিয়াস, প্যামফিগাস ইরেথেমাটোসাস যেটা লোকালাইজড, ফোগো সালভাজাম যেটা এন্ডেমিক কারণে হতে পারে, আর একটা হচ্ছে ড্রাগ ইনডিউসড। তারপর হচ্ছে প্যারানিওপ্লাস্টিক প্যামফিগাস। এখন হচ্ছে প্যামফিগাস ভালগারিস। এই আগে যে ক্লাসিফিকেশনটা দেখালাম তার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্যামফিগাস ভালগারিস। এটার যে 2টা আছে প্যামফিগাস ভেজিটেন্স, ড্রাগ ইনডিউস, এই পুরোটা মিলেই আমাদের প্যামফিগাস ভালগারিসটা তোমাদেরকে এখন পড়াবো। ঠিক আছে? Pemphigus vulgaris is a chronic autoimmune bullous disease of the skin and mucous membrane that is often fatal unless treated with immunosuppressive drug. তার মানে এটা এতটাই ইমিউনোবুলাস ডিজিজ, এতটাই ইমিউন রেসপন্স এটাতে এত বেশি হয় যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যদি আমরা না দিই তখন কি হবে, এটা ফেটাল হয়ে যেতে পারে, রোগীটা মারা যেতে পারে। তার মানে আমরা যদি মেডিকেল ইমার্জেন্সি হিসেবে, নর্মালি স্কিন কি এটা একটা কুল সাবজেক্ট, তাই না? সবটাই তোমার ঠান্ডা ঠান্ডা,
কিন্তু কিছু কিছু ডিজিজ আছে যেটার জন্য আমাদেরকে দৌড়ে হাসপাতালে যেতে হয়। এটাকে এগুলোর মধ্যে মেডিকেল ইমার্জেন্সির মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে প্যামফিগাস ভালগারিস, তারপর হচ্ছে টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস বা যেটা বুলাস ড্রাগ রিঅ্যাকশন হয়। তারপর তোমাদেরকে এর আগে বললাম 4S স্টেফাইলোকক্কাল স্ক্যালডেড স্কিন সিনড্রোম। দিজ আর দ্য মেডিকেল ইমার্জেন্সিস অফ দ্য স্কিন। তো প্যামফিগাস ভালগারিস সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যখন তোমরা ডাক্তার হবা, হেলথ কমপ্লেক্সে যাবা, প্যামফিগাস ভালগারিসের দেখলে তোমাদেরকে চিনতে হবে যে দিস ইজ এ কেস অফ প্যামফিগাস ভালগারিস। হয় তোমাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপরে মেডিকেল কলেজে পাঠাতে হবে, এর আগে কিন্তু পারবা না। হেলথ কমপ্লেক্সেও তোমাকে প্রাথমিক চিকিৎসাটা দিতে হবে, সেই কারণেই এটা আমরা 5th ইয়ারে পড়াই। তাহলে কি বলা, এটা একটা ক্রনিক ইমিউনোবুলাস ডিজিজ যেটা স্কিন এবং মিউকাস মেমব্রেনে হচ্ছে, এবং এটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ না হলে এটা ফ্যাটাল হয়ে যেতে পারে। এটা ক্যারেক্টারাইজড বাই কি? এটা ক্যারেক্টারাইজড বাই হচ্ছে একটা থিন ওয়াল থাকবে। এই যে বুলাগুলা হচ্ছে সেগুলো একটা পাতলা ওয়াল থাকবে, রিলেটিভলি ফ্ল্যাসিড। ফ্ল্যাসিড মানে নড়াচড়া করে, একদিকে প্রেসার দিলে আরেক দিকে যাবে, তার মানে ফ্ল্যাসিড। ইজিলি রাপচার, যেহেতু এটা থিন ওয়াল ফ্ল্যাসিড, সেই কারণে এটা ধরা মাত্রই দেখা যায় যে ছিঁড়ে যায়, আবার না ধরলেও ছিঁড়ে যায়। দ্যাট অ্যাপিয়ার অন আইদার অ্যাপারেন্টলি নর্মাল স্কিন অর মিউকাস মেমব্রেন। এটা স্কিনের উপরেও দেখা যেতে পারে, মিউকাস মেমব্রেনের উপরেও দেখা যেতে পারে, নর্মাল স্কিনেও দেখা যেতে পারে, অথবা অর অন এন ইরিথেমেটাস বেস। তার মানে একটা রেড কালারের স্কিনের মধ্যেও দেখা যেতে পারে, অর্থাৎ চারিদিকটা অনেক রেড হয়ে যেতে পারে, ইনফ্লামড হয়ে যেতে পারে। তাহলে এটার মধ্যে ক্রাইটেরিয়া কি? 4টা। একটা হচ্ছে থিন ওয়াল, রিলেটিভলি ফ্ল্যাসিড, ইজিলি রাপচার্ড বুলা। ইজিলি রাপচার্ড, খুব তাড়াতাড়ি রাপচার হয়ে যায়। অর্থাৎ রুগী হয়তো বলছে যে আমার এখানে অনেকগুলা বুলা ছিল, তুমি হয়তো গিয়ে দেখলা কোনো বুলাই পাচ্ছ না, তার মানে কি খুব তাড়াতাড়ি রাপচার হয়ে গেছে। এটা তোমাকে ধরে নিতে হবে, রুগীর কথা বিশ্বাস করতে হবে। এবং এটা কি হবে? স্কিন, নর্মাল স্কিনেও হতে পারে, মিউকাস মেমব্রেনেও হতে পারে, এবং নর্মাল স্কিনেও হতে পারে, অথবা একটা ইরিথেমেটাস বেজের উপরে হতে পারে। এপিডেমিওলজি এটা মেল এবং ফিমেল, অর্থাৎ মেইলেরও যতজন হতে পারে, ফিমেলেরও তাই হতে পারে। সাধারণত দেখা যায় কি ফিমেল মোর সাসেপ্টেবল, মেল মোর সাসেপ্টেবল, কিন্তু এটা হচ্ছে ইকুয়াল, সমান সমান। নাও এজ, এটা কোন এজ গ্রুপে হয়? জেনারেলি 50 to 60 ইয়ার্স এর মধ্যে হয়। জেনারেলি একেবারে ছোট বয়সে হবে না সেটাও না, কিন্তু সাধারণত 50 ইয়ার্স এর নিচে হয় না। জেনারেলি এটা 40, 50, 60 এই ইয়ার্সেই হয়। রেসের মধ্যে বলা হচ্ছে যে মোর কমন ইন জিউস অ্যান্ড মেডিটেরিয়ান ডিসেন্ট পিপল। মেডিটেরিয়ান ডিসেন্ট পিপল গুলো, মেডিটেরিয়ান মানে বুঝছো তো, মানে হিলি এরিয়ার চারিদিকে যারা, তাদের এটা বেশি হয়। এই দেশগুলোর মধ্যে যেমন ইতালি, গ্রিস, ইসরায়েল, স্পেন, তুর্কি, ইজিপ্ট, এইসব এরিয়াতে এই ডিজিজটার প্রবণতা থাকে। কিন্তু আমাদের দেশেও যে কম আছে তা না, আমাদের দেশেও আছে, কিন্তু আসলে আমাদের দেশের স্টাডি গুলো ওরকম নাই দেখে মেডিটেরিয়ান ডিসেন্ট পিপল বা জিউসদের স্টাডিতেই আছে। ইনসিডেন্স এটা হচ্ছে আমাদের বা ইন্ডিয়ান কোনো ইনসিডেন্স না, এটা জেরুজালেমে বলা হয় যে 1.6%, 1 লাখের মধ্যে 1.6 পার পেশেন্টের হয়। জাপানে হয় 1.3 মিলিয়ন পার মিলিয়ন। এটা হচ্ছে অন্য দেশের স্টাডি, তবে ইনসিডেন্স যেহেতু আমাদের বা ইন্ডিয়ান, আমাদের এই কান্ট্রিগুলোতে নাই, সেই জন্য এইটা আমি উল্লেখ করে দিলাম। নাও ইটিওলজি অ্যান্ড প্যাথোজেনেসিস। এটার ইটিওলজিটা আমরা আগেই বলছি যে এটার ইটিওলজিটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার অটো ইমিউন বুলাস ডিজিজ, মানে অটো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের কারণে হয়। এখন কি দিয়ে হচ্ছে একটু বলি। এটা হচ্ছে অটো ইমিউন ব্লিস্টারিং ডিসঅর্ডার। এটা একটা ব্লিস্টারিং ডিসঅর্ডার অটো ইমিউনের কারণে হয়। এটা কি মেডিয়েটেড বাই ইন্টারসেলুলার অটো অ্যান্টিবডিজ, অর্থাৎ দুইটা সেলের মাঝে কোন অ্যান্টিবডিটা থাকতেছে? আইজিজি। এই আইজিজিটা টার্গেট করতেছে কার কাছে? সেল সারফেস, অর্থাৎ ক্যারাটিনোসাইট যে সেলটা আছে তার সারফেসের মধ্যে গ্লাইকোপ্রোটিন থাকে, যেটা হচ্ছে ডেসমোগ্লিন 3 অথবা ডেসমোগ্লিন 1, দুইটাতেই কাজ করে। একটা হচ্ছে ডেসমোগ্লিন 1 এর উপরেও করতে পারে, ডেসমোগ্লিন 3 এর উপরেও করতে পারে। এটাই হচ্ছে প্যামফিগাস অ্যান্টিজেন। সেটার এগেনস্টে অটো অ্যান্টিবডি আইজিজিটা কার এগেনস্টে কাজ করতে, কার এগেনস্টে রিঅ্যাকশন করতেছে? সেটা হচ্ছে সেলফ সারফেস গ্লাইকোপ্রোটিন ডেসমোগ্লিন 1 এন্ড ডেসমোগ্লিন 3। ঠিক আছে? এই ডেসমোগ্লিন 1 এ যখন এটা এফেক্ট করে তখন পুরো স্কিনে বুলা ফর্মেশন হয়, আর ডেসমোগ্লিন 3 তে যখন সেটা এফেক্ট করে তখন পুরা মিউকাস মেমব্রেনটা এফেক্ট করে। তার মানে মিউকাস মেমব্রেন এফেক্ট করলে আমরা ধরে নিব আইজিজিটা ডেসমোগ্লিন 3 তে এফেক্ট করেছে, আর যখন স্কিনে হবে তখন ধরে নিব যে আইজিজিটা ডেসমোগ্লিন 1 এ করেছে। এটাই হচ্ছে এটার মেইন মেকানিজম। অটো অ্যান্টিবডি যেটা আমাদের আইজিজি, সেটা এগেইনস্ট ডেসমোগ্লিন 1 and 3, এটাই হচ্ছে প্যামফিগাস অ্যান্টিজেনের মেইন। এখন আমরা বলছি যে সাম ড্রাগসও কিন্তু প্যামফিগাস করতে পারে। কোন কোন ড্রাগ গুলো করতে পারে? পেনিসিলামাইন,
এটা খুব কমনলি দেখা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টরা পেনিসিলামাইনটা পাচ্ছে, পেনিসিলামাইনটা পাওয়ার পরে লাস্টে দেখা যায় যে প্যামফিগাস ভালগারিস নিয়ে আমাদের কাছে চলে আসতেছে। তখন একটু সার্চ করলে দেখা যায় যে কজটা সার্চ করলে দেখা যায় যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে সে পেনিসিলামাইন পাচ্ছে, সেই কারণে সেটা ডেভেলপ করছে। তারপর হচ্ছে ক্যাপটোপ্রিল, রিফাম্পিসিন, পেনিসিলিন, ইন্টারলিউকিন 2, সালফার ড্রাগ আরো আছে, নিফেডিপিন আছে, থিওপ্রোলিন আছে, ইনালাপ্রিল, তারপর পাইরোক্সিক্যাম, রিফাম্পিসিন, এগুলো সবই এই ড্রাগের মধ্যে এই পেমফিগাস ভালগারিসে করে। এবং কিছু ড্রাগের ক্ষেত্রে দেখা যায় যে যখন পেমফিগাস হয়, আমরা যখন এই ড্রাগগুলো উইথড্র করে নেই তখন কিন্তু অটোমেটিক্যালি পেমফিগাসের এই বুলাগুলো রিজলভ হয়ে যায় এবং রোগীটা ভালো হয়ে যায়। সেই জন্য পেমফিগাসের পেশেন্ট আসলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগের হিস্ট্রি নেওয়া, খুবই। যে এটা একটা অটোইমিউন ডিজিজ, ড্রাগের হিস্ট্রি নিব না এই কাজ করলে হবে না, ড্রাগের হিস্ট্রি নিতেই হবে। কারণ আমরা ড্রাগের হিস্ট্রি নিলেই দেখা যাবে যে ড্রাগ রিয়েকশনে হলে ড্রাগটা যখন আমরা অফ করে দিব তখন দেখা যাবে যে রোগটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, যখন হেলথ কমপ্লেক্সে কাজ করবা অটোইমিউন ডিজিজ দেখে দৌড়ে পাঠাই দিবা না, প্রাথমিক চিকিৎসা দিবা, ড্রাগ হিস্ট্রি নিবা, নিয়ে আমাদের কাছে পাঠাবা। ঠিক আছে, নাও হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। জেনেটিক প্রিডিসপোজিশনের মধ্যে আসতেছে HLA অর্থাৎ হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন DR4 এন্ড DR6 এর উপরে এটা বেশি কাজ করে। অ্যাসোসিয়েটেড কিছু অটোইমিউন ডিজিজ এটার মধ্যে কারণে হতে পারে, একটা হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস, থাইমোমা। নাও প্যাথোজেনেসিস, এর আগ পর্যন্ত বোঝা হয়েছে? সৌরভ, বোঝা হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, আগাবো আমি? জি ম্যাডাম। এখন হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা হচ্ছে the pathologic changes in pemphigus vulgaris। কি প্যাথোজেনেসিসটা মানে কি প্যাথোলজিক্যাল লাইসিসটা আমরা পাচ্ছি সেটা। এক নাম্বারই হচ্ছে আমরা পাই অ্যাকান্থোলাইসিস। অ্যাকান্থোলাইসিসটা কি একটু আগে আমি বলছি যে অ্যাকান্থোলাইসিসটা হচ্ছে সেলটা লাইসিস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিভাবে হয় সেটা একটু শুনে নাও। এটা হচ্ছে লস অফ ইন্টারসেলুলার কানেকশন। দুইটা সেল, দুইটা ক্যারাটিনোসাইটের মাঝখানে যে ডেসমোজোম থাকে সেই ডেসমোজোমটা লস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তখন দুইটা সেল কি পাশাপাশি দাঁড়াতে পারবে? পারবে না। হয় তারা উপরে উঠে যাবে, নিচেও নেমে যাবে, অথবা তাদের মধ্যে বাইন্ডিংটা লস হয়ে গেল, তারা আর একসাথে লাইনে থাকতে পারবে না। এতে কি হবে? লস অফ কোহেশন বিটুইন ক্যারাটিনোসাইট। দুইটা ক্যারাটিনোসাইটের মধ্যে কোহেশন লস হয়ে গেল, তখন ওই দুইটা সেলের মাঝখান থেকে দেখা যায় একটা বুলা ডেভেলপ করে, অর্থাৎ অ্যাকান্থোলাইসিস হবে, ক্ল্যাট ফর্মেশন হয়, ব্লিস্টার ফর্মেশন হবে। And it is the IgG that induces the changes. এটাই আগে যেটা আমরা বললাম যে ইমিউনোগ্লোবিউলিন জিটা ডেসমোগ্লিন 1 and 3 এর এগেইনস্টে কাজ করার পরে সেলের ডেসমোজোমটাকে লস্ট করে দিবে, সেলটাকে লাইসিস করে দিবে, মানে সেলটাকে নষ্ট করে দিবে। সেখান থেকে যে ফাঁকা জায়গাটা বের হবে সেখান থেকে সুন্দর করে একটা বুলা অ্যাপিয়ার করবে। তাহলে কি হলো? IgG প্লাস প্যামফিগাস অ্যান্টিজেন। প্যামফিগাস অ্যান্টিজেনের নাম আমি আগে বলে দিয়েছি, ডেসমোগ্লিন 1 and ডেসমোগ্লিন 3। 1 is responsible for the skin bulla and 3 is responsible for the mucous membrane bulla. IgG pemphigus antigen একসাথে হলো, ওই ওরা কি করবে? সিক্রেশন অফ দ্য প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তারা সিক্রেট করবে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের কাজটা কি? এর কাজটা হচ্ছে প্লাজমিনোজেনটাকে প্লাজমিনে কনভার্ট করবে। তার মানে প্লাজমিনোজেনটাকে প্লাজমিনে কনভার্ট করে দিল। এই প্লাজমিনটাই হচ্ছে মেইন কালপিট, যেটা কি করবে? লাইসিস অফ ইন্ট্রাসেলুলার সিমেন্ট সাবস্টেন্স এন্ড ডেসমোজোম। এতক্ষণ ধরে আমি যে ডেসমোজোমটা বলতেছি, অর্থাৎ দুইটা সেলের মধ্যে যে সিমেন্ট সাবস্টেন্স আছে সেইটাকেও লাইসিস করে দিবে, সাথে ডেসমোজোমটাকেও লাইসিস করে দিবে। ডেসমোজোমটা লাইসিস হয়ে গেলেই তোমার সেখান থেকে ক্ল্যাট বা ব্লিস্টার ফর্মেশন হবে। তাহলে এই পুরো প্যাথোজেনেসিসে মেইন কালপিটটাকে বলো তো, নাজিফা বলো। নাজিফা জি ম্যাম। বলো মেইন কালপিটটাকে। এই যে প্যাথোজেনেসিসটা বললাম এর মধ্যে মেইন কালপিটটাকে বলো, কে করতেছে এই লাইসিস অফ দ্য ইন্টারসেলুলার সাবস্টেন্স বা ডেসমোজোম? কে ডেসমোজোমটাকে লাইসিসটা করতেছে কে? ম্যাম প্যামফিগাস অ্যান্টিজেন। না, প্যামফিগাস অ্যান্টিজেন তো তোমার অনেক প্লাজমিন ম্যাম, প্লাজমিন। ভেরি গুড। প্লাজমিনটাই হচ্ছে মেইন কালপিট। প্লাজমিনটা এই লাইসিস ইন্টারসেলুলার সাবস্টেন্স এবং ডেসমোজোমকে লাইসিস করে দেয়। আর যখন লাইসিসই হয়ে যাবে তখনই আমাদের ব্লিস্টার ফর্মেশন হয়ে যাবে, ক্লেফট এন্ড ব্লিস্টার ফর্মেশন হয়ে যাবে, এবং তখনই রোগীটা পুরো বডিতে ব্লিস্টার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। নাও ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার আমাদের হচ্ছে দুইটা আসবে, একটা হচ্ছে স্কিনের লেশনের উপরে, আর একটা হচ্ছে মিউকাস মেমব্রেনে আমরা কিভাবে পাবো।
স্কিনের লেশনের মধ্যে আমি এর আগে একটু ছোট করে বলে দিয়েছি যে একটা ফ্লাসিড রাপচার্ড থিন ওয়াল বুলা আমরা পাবো। দেখি আমরা এখন ফ্লাসিড ইজিলি রাপচার্ড বুলা অন অ্যাপারেন্টলি নর্মাল স্কিন অর অন ইরেথিমেটাস স্কিন। তার মানে একটা ফ্লাসিড মানে কি এক জায়গা থেকে যেটা নড়াচড়া করে, সোজা কথা, একটা বড় বুলা যেটা নড়াচড়া করবে, ফ্লাসিড ইজিলি রাপচার্ড। এত থিন ওয়াল থাকে, আগে বলেছিলাম যে থিন ওয়াল থাকে, সেই জন্য এটা ছোঁয়া লাগে না, এমনিতেই রাপচার হয়ে যায়। আর এটা কোন, এটার চারিদিকে স্কিনটা কি থাকবে, হয় নর্মাল থাকবে অথবা ইরেথেমেটাস অথবা রেড কালার থাকবে, ইরেথেমেটাস থাকবে। নাম্বার 2 হচ্ছে এই যে বুলাটা, এই বুলাটা কন্টেইন করবে কি, এটা কন্টেইন করবে ফার্স্ট ক্লিয়ার ফ্লুইড, একটা ক্লিয়ার একটা ফ্লুইড থাকতে পারে, পরে এটা হিমোরেজিক হতে পারে অথবা সেরোপুরুলেন্ট হতে পারে। হিমোরেজিক হবে কেন, ব্লাড মিক্স হয়ে যাবে, ডার্মিস থেকে কিছু ব্লাড চলে আসবে, অথবা সেরোপুরুলেন্ট যেটা হচ্ছে ইনফেকশনের কারণে হতে পারে। এই তো গেল বুলার ক্রাইটেরিয়া। নাও বুলার রাপচার, বুলার তো আগেই আমি বলছি ইজিলি রাপচার, তার মানে বুলাটা রাপচার হয়ে গেল। হওয়ার পরে কি হবে, ফর্মস ইরেশন দ্যাট ওজ, একটা ইরেশন তৈরি করবে এবং ব্লিডস ইজিলি, যেটা ছোঁয়া মাত্র খুব তাড়াতাড়ি ব্লিডিং হতে পারে। এখন এই যে ইরোশন, এই কথাটা খেয়াল রাখবা যে প্যামফিগাস ভালগারিস কখনোই আলসার তৈরি করে না, ইট ইজ অলওয়েজ ক্রিয়েট ইরোশন, এটাকে আমরা ইরোশন বলি, আলসার না। ওকে, নাও ইরোশন আর ভেরি পেইনফুল, কিন্তু এই যে ইরোশনটা হবে সেটা কিন্তু অনেক বেশি পেইনফুল হবে, পেশেন্ট পেইন কমপ্লেইন করবে, বিশেষ করে মিউকাস মেমব্রেন খুব বেশি পেইনফুল হয়। ডিনোডেড এরিয়া অর্থাৎ ইরোশন, অর্থাৎ যে স্কিনটা চলে গেল তারপরে যে ডিনোডেড এরিয়া, যে ইরোশনটা আমরা পেলাম, হুইচ ইজ কাভার্ড উইথ, কাভার্ড হচ্ছে কি দিয়ে, ক্রাস্ট, অনেক বেশি ক্রাস্টিং থাকবে। ক্রাস্টিং গুলোর লিটল টেন্ডেন্সি থাকে না, এই ক্রাস্ট গুলোর কারণ হবে না, তারা সবসময় ক্রাস্টিং ইনফেকশন এগুলো হতেই থাকবে, এই জন্য বলতেছে লিটল অর নো টেন্ডেন্সি টু হিল। এখন কি পেশেন্ট এরকম ক্রাস্টিং নিয়ে সারা জীবন বেঁচে থাকবে না? সৌরভ বলো তো, লিটল অর নো টেন্ডেন্সি টু হিল তার মানে কি, সবসময় সে একটা রোগ নিয়ে থাকবে না ম্যাডাম। তাহলে কি হবে, ম্যাডাম থেকে ট্রিটমেন্ট দিতে হবে, ট্রিটমেন্ট দিলে দেখা যাবে ওটা হিল করতেছে, তাই না? এরকম নো টেন্ডেন্সি টু হিল, অনেকগুলো পেশেন্ট আছে না অটো ভালো হয়ে যাচ্ছে, যেটা আমাদের বুলাস প্যামফিকয়েডের ক্ষেত্রে হয়, অটো ভালো হয়ে যায়, কিন্তু প্যামফিগাস ভালগারিস উইদাউট ট্রিটমেন্ট, উইদাউট ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ এটা আসলে ভালো হবে না, এটা হচ্ছে নো টেন্ডেন্সি টু হিল। তারপর আসছে লেশন এনলার্জ বাই কনফ্লুয়েন্স অর বাই পেরিফেরাল এক্সটেনশন। লেশনটা বড় হতে পারে, একটা প্রথমে তো একটা বুলা হলো, একটা এরিয়া জুড়ে বুলাটা হলো, কিন্তু দেখা যায় এই বুলাটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই বড়টা হচ্ছে কেন, একটা হচ্ছে নিজেই বড় হচ্ছে, পেরিফেরালি এক্সটেনশন করতেছে, অথবা দুই তিনটা ভেসিকেল একসাথে মিলে মিলে লার্জ বুলা হচ্ছে। অন হিলিং লিভস হাইপারপিগমেন্টেড প্যাচ উইদাউট স্কারিং, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে যখন ভালো হয়ে যাবে তখন একটা হাইপারপিগমেন্টেড প্যাচ রাখবে, অর্থাৎ পুরো বডিতে কালো কালো দাগ রয়ে যাবে, আর কি হবে, স্কার হবে না। কেন স্কার হবে না, তোমাকে যখন আমি হিস্টোপ্যাথোলজি পড়াতে যাব তখন আমি বুঝাই দিব কেন স্কার হচ্ছে না। এখানে শুধু জেনে রাখো যে উইদাউট স্কারিং হবে না। তাহলে আমরা স্কিন লেশনে মেইনটা পেলাম কি, একটা বুলা পেলাম, বুলার 4টা ক্রাইটেরিয়া থাকবে, একটা হচ্ছে ফ্ল্যাসিড, থিন ওয়াল্ড, ইজিলি রাপচার্ড, এবং এই বুলাটা একটা নর্মাল স্কিন বা ইরেথোমেটাস স্কিনের উপরে দাঁড়ায় থাকবে, এটা হচ্ছে বুলার ক্রাইটেরিয়া। নাম্বার 2 হচ্ছে বুলাটার রাপচার হবে, কিন্তু রাপচার হওয়ার পর একটা ইরেশন থাকবে, ইরেশনটা ক্রাস থাকবে। নাম্বার 3 হচ্ছে আমরা রোগটা ভালো হলো, ভালো হওয়ার পরে কি হবে, একটা হাইপার পিগমেন্টেড প্যাচ থাকবে উইদাউট স্কারিং। অনেক সময় দেখা যায় একনি নিয়ে আসছে, কালো কালো দাগ হয়ে গেছে, কিন্তু স্কার ফর্মেশন হয়ে গেছে, থাকে না অনেক গর্ত গর্ত হয়ে যায়, স্কার হয়ে যায়, এটা সাধারণত একনি ভালগারিসে হচ্ছে, কিন্তু প্যামফিগাস ভালগারিস একটা লাইফ থ্রেটেনিং ডিজিজ, কিন্তু এটাতে কিন্তু কোনো স্কার হবে না। স্কার না হলে তো আর আগলি লুকিংও লাগবে না। এই পর্যন্ত বুঝতে পারছো সৌরভ, বোঝা হচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, নাও পিকচারে আসি। এখানে হচ্ছে গিয়ে একটা ওরাল ক্যাভিটি, এই যে লিপ, চারিদিকে হচ্ছে লিপ, এটা হচ্ছে ওরাল ক্যাভিটির ভিতর। এই যে দেখো এখানে প্যামফিগাস ভালগারিস দেখা যাচ্ছে, এই যে একটা লেশন,
এই যে একটা লেশন, দিস ইজ প্যাম্পিকাস ভালগারিস। অনেক রুগীরাই এসে বলে আমার মুখের ভিতর লাল লাল হয়ে গেছে, জ্বলতেছে, ব্যথা লাগতেছে। হা করালে দেখা যাবে এই ধরনের লেশন। দিস ইজ প্যাম্পিকাস ভালগারিস। এটা হচ্ছে চামড়ার মধ্যে, স্কিনের মধ্যে। এইটা হচ্ছে ক্রাস্টিং। ক্রাস্টিং মানে কি, তোমার বুলা ছিল, বুলাটা রাপচার হয়ে গেছে, এখানে ক্রাস্টেড ফর্ম হচ্ছে। দিস ইজ ক্রাস্টিং। এটা হচ্ছে, হ্যাঁ বলো। ম্যাডাম মুখের মধ্যে হইলে কি আমরা ডিডি অ্যাপ পেতে পারি কিনা? কি আবার বলো, স্পষ্ট করে বলো, বোঝা যাচ্ছে না। মুখের মধ্যে হলে ম্যাডাম মানে তোমার মুখের সামনে একটু ওরালে ভিতরে যদি আসে তাহলে তোমার কথা শোনা যাচ্ছে না, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলো। ম্যাডাম ও বলছে মুখের মধ্যে হলে ডিডি এফথাস আলসারটা হবে কিনা। ও আচ্ছা, মুখের মধ্যে হলে ডিডি এফথাস আলসার হবে কিনা? অবশ্যই হবে, এফথাস আলসার হবে তো অবশ্যই হবে। এবং আমি যখন তোমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করে দিব, তখন আমি অবশ্যই বলবো এফথাস আলসারের কথা। তবে এফথাস আলসারের সাথে এটার পার্থক্যটা কি সেটা একটু এখন বলে দিব না, ডিডি সময় বলবো। আচ্ছা তুমি যে বলে দিই এফথাস আলসার, হ্যাঁ এফথাস আলসার বুলা তো থাকবে না ম্যাডাম। হ্যাঁ এফথাস আলসারে তো ম্যাডাম বুলা থাকবে না, এখানে তো ম্যাডাম বুলা পাওয়া যাবে। বুঝি নাই, বলো। মানে ম্যাডাম এফথাস আলসারে তো ম্যাডাম বুলা পাওয়া যাওয়ার কথা না, ভিজিট কথা না ম্যাডাম, ও আচ্ছা, কিন্তু এখানে তো ভিজিবল থাকবে। আচ্ছা এফথাস আলসারে বুলা পাওয়া যায় না, কিন্তু এখানে বুলা পাওয়া যায়। ভেরি নাইস। কিন্তু মজার ব্যাপার কি জানো, যখন রুগীটা তোমার কাছে আসবে, সে মুখের ভিতরে কোনো বুলা নিয়েই আসবে না। কেন বুলা নিয়ে আসবে না? কারণ মুখের ভিতরটা তো সবসময় আমাদের কন্টিনিউয়াস, মুখটা নড়ে, সেই কারণে বুলাটা হওয়ার পরে খুব খুব তাড়াতাড়ি রাপচার হয়ে যাবে। রাপচার হয়ে সে কিন্তু এরকম একটা ইরোডেড সারফেস নিয়ে আসবে। এখানে কেন দেখো, এখানে কোনো বুলা আছে? বুলা নাই, সে একটা ইরোডেড সারফেস নিয়ে আসবে। কিন্তু এই ইরোডেড সারফেসটা অনেক বড় থাকে, একটা বড় লার্জ বুলা থাকে, তো সেই জন্য অনেক বড় থাকে, যেটা এফথাস আলসারে এই ধরনের ইরোশন থাকে না। বুঝছো কথাটা? এফথাস আলসারটা এই ধরনের ইরোশন থাকে না, এফথাসটার একটা স্মল স্মল ছোট ছোট ইরোটেড থাকে, ঠিক এইরকম থাকে না। এই কারণেই এটা এফথাস আলসার না, কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট ডিডি হচ্ছে এফথাস আলসার। আমি যখন তোমাদেরকে ডিডি গুলো এক্সক্লুড করবো, তখন এটা আমি আর ক্লিয়ার করে বলে দিব। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে মানে আজকেই হয়তো ডিডি গুলো এক্সক্লুড করে দিব, এখন আগে এটা বুঝাই দিই, ঠিক আছে? তবে এটার ডিডিতে এফথাস আলসার বলা যায়, এটার ডিডিতে ওরাল ক্যান্ডিডিয়াসিস বলা যায়, অনেক কিছুই বলা যায়। এটার ডিডিতে লাইকেন প্ল্যানাস বলা যায়, এগুলো সব বলা যায়। কিন্তু কেন এক্সক্লুডটা আমি পরে করতেছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে স্কিনের, কে করছিল কোয়েশ্চেনটা, সে একটু ক্লিয়ার হচ্ছে, বুঝতেছো? সে কি কথা শুনতেছো? আমার নাজিফা? জি মিস। আচ্ছা জি ম্যাডাম। আচ্ছা, কথা শুনতেছো তো? এই আমি ডিডিতে গিয়ে এগুলো এক্সক্লুড করবো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনের ক্রাস্টিং অফ দ্য স্কিন। স্কিনের উপরে বুলাটা ফেটে গেল, ক্রাস্ট ফর্মেশন হয়ে গেল। এইটারও অনেকগুলো ডিডি আছে, সেগুলো আমি পরে এক্সক্লুড করব। এটা হচ্ছে একটা বডি, মানে ইনটেক বডি। এখানের মধ্যে খেয়াল করো, এখানে ছোট্ট ছোট্ট ভেসিকেল আছে, এটাকে বলা হয় ছোট ছোট ফ্লুইড কন্টেনিং এলিভেশন, দিস ইজ ভেসিকেল। আর এগুলো হচ্ছে বড় বড়, দিস ইজ বুলা। এখন বুলাটা দেখো মানে কত টেন্স হয়ে আছে, এটাকে ছুলেই দেখবা রাপচার হয়ে গেছে। এবং অনেকগুলো, এই দেখো এটা অনেকগুলো রাপচার অলরেডি হয়ে গেছে। আর এই যে দেখো, এটা তার পুরনো বুলা, এই জন্য হাইপার পিগমেন্টেড প্যাচ হয়ে আছে, মানে কালো কালো দাগ হয়ে আছে। এখানে আর বুলা আছে? নাই। ক্রাস্টিং আছে? নাই, শুধুমাত্র হাইপার পিগমেন্টেড প্যাচ হয়ে আছে, ঠিক আছে? এখানে কিন্তু জাস্ট বুলাটা রাপচার হয়েছে, এটা ক্রাস্টেড। তার মানে এখানে ইনটেক বুলা, এটা ইনটেক ভেসিকেল, এটা ক্রাস্টেড বুলা, আর এটা হচ্ছে হাইপার পিগমেন্টেড প্যাচ। মানে একটা বডিতে তিনটা জিনিস দেখা গেল, ঠিক আছে? বুঝতে পারছো? এই ছবিগুলো দেখে বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, খেয়াল করে দেখো ভালো করে স্লাইড গুলো। এটার সাথে কিন্তু তোমাদের একটা ছোট কম্পিটিশন জড়ানো আছে, তাই না? ক্লাস শেষে আমি বলে দিব তোমরা কিভাবে এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার হাতের মধ্যে ছোট ছোট বোলা, দেখো খুব সুন্দর ছোট 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 বোলা। এটা আসলে প্যাম্পিকাস ভালগারিসেও হতে পারে। আর প্যাম্পিকাস ভালগারিস ডিউ টু ড্রাগ যদি থাকে, তাহলে সাধারণত দেখা যায় যে হাতের মধ্যে এই ধরনের ছোট ছোট বুলা দেখা যায়। সাধারণত দেখা যায় যে ড্রাগসের কারণে, অর্থাৎ ইরাইথেমা মাল্টিফর্মির কারণে যখন প্যাম্পিকাস ভালগারিসটা হয়, তখনই আমরা এরকম হাতের মধ্যে ছোট ছোট এই ধরনের পেইনফুল বুলা পাই। এবং দিস ইজ টু পেইনফুল। এবং আরো মজার ব্যাপার কি,
যখনই তুমি ড্রাগটা উইথড্র করে নিবা সমস্ত বুলা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কোনো ড্রাগেরও কোনো প্রকার ইন্টারভেনশনের দরকার নেই, ঠিক আছে, মানে কোনো প্রকার ঔষধেরও দরকার হবে না। এই বডিটা হচ্ছে পুরোটা ক্রাস্টেড বডি, এখানের মধ্যে কিন্তু কোনো ইনটেক বুলা নাই। ক্রাস্ট গুলো দেখতে ঠিক এইরকমই লাগে রুগী, এবং এগুলাই হচ্ছে গিয়ে তোমার খুব কমনলি দেখা যায় যে রুগী যখন আসলো তখন হচ্ছে কোনো বুলা নাই, কিছু নাই, জাস্ট লাল 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 হয়ে আছে। এটা হচ্ছে গিয়ে ক্রাস্টিং, সব ক্রাস্টিং হয়ে আছে, ঠিক আছে। এই ছবিটা খুব হেজি, এটাও ওরাল ক্যাভিটির মধ্যে, কিন্তু হেজি বোঝা যাচ্ছে না। দিস ইজ হাইপার পিগমেন্টেড প্যাচ। যখন এই যে আগের যে বডিটা দেখালাম, এই যে এই বডিটা, এটা হচ্ছে ক্রাস্টেড বডি, কিন্তু যখন এটা এইভাবে ইসে হিল হয়ে যায় তখন এই ধরনের হাইপার পিগমেন্টেড প্যাচ নিয়ে আসে, অর্থাৎ অনেকগুলো কালো 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 দাগ নিয়ে আসে। পিঠে এই ধরনের কালো কালো দাগ আর কিসে আসতে পারে বলতো? অনেকগুলো ছোট 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 কালো কালো দাগ নিয়ে আসে আর কিসে বলতো? নাজিবা বলো। মুখে, হ্যাঁ বলো। মুখের মধ্যে ছোট ছোট কালো দাগ, পিঠের মধ্যে ছোট কালো দাগ, কিসে আসতে পারে? টিনিয়া ভার্সিকুলার। টিনিয়া ভার্সিকুলার হতে পারে। আর্সেনোকোসিস। হ্যাঁ, আস্তে আস্তে টিনিয়া ভার্সিকুলার হতে, ভেরি নাইস, সুন্দর কথা। সেটা একনি হতে পারে, কিসে? একনি। একনি, ভেরি গুড। আমি আসলে একনিটাই চাচ্ছিলাম, যে টিনিয়া ভার্সিকুলারও খুব ইম্পর্টেন্ট একটা সুন্দর কথা। টিনিয়া ভার্সিকুলারে কি হয়? হাইপোপিগমেন্টেশনও হতে পারে, হাইপার পিগমেন্টেশনও হতে পারে, অর্থাৎ সাদা সাদা দাগও নিয়ে আসে, কখনো কালো কালো দাগও নিয়ে আসে। আমি বাংলায় বলতেছি বোঝার সুবিধার জন্য, অর্থাৎ হাইপোপিগমেন্টেডও হতে পারে, হাইপার পিগমেন্টেডও হতে পারে। এটা হচ্ছে টিনিয়া ভার্সিকুলার। আর একনিতে হয় কি? ছোট ছোট কালো নিয়ে আসে। যে আনসারটা করেছো নামটা কি তার? সোহাগ মিয়া। হ্যাঁ, সোহাগ মিয়া। সোহাগ মিয়া, ভেরি নাইস। আমি আসলে এটাই চাচ্ছিলাম যে একনি ভালগারিস। আমি এটা লিড দিয়েও দিয়েছিলাম যে মুখেও কালো দাগ হতে পারে। অর্থাৎ মুখেও কালো দাগ, পিঠেও কালো দাগ। নাইস। ভার্সিকুলারে সাধারণত দেখা যায় যে হাইপার পিগমেন্টেড অথবা হাইপোপিগমেন্টেড নিয়ে আসে, অর্থাৎ দুইটাই থাকতে পারে। আচ্ছা, আর আবার এটাতে কি আসতেছি? প্যাম্ফিগাস ভালগারিস, যেটা হাইপার পিগমেন্টেড, অনেকগুলো প্যাচ, এই যে একটা প্যাচ, এই যে একটা প্যাচ, ঠিক আছে। আবার এই প্যাচটা কি হচ্ছে? অনেকগুলো ছোট ছোট প্যাচ একসাথে কোয়ালেজ করে ফেলে, হ্যাঁ, কোয়ালেজ হয়ে এটা হলো। এটা হচ্ছে গিয়ে ক্রাস্টেড। এই যে এটা দেখো, জাস্ট রাপচার বুলা, মাত্র রাপচার হয়েছে বুলাটা, এটা জাস্ট রাপচার বুলা। জাস্ট রাপচার বুলা পরে দেখা যায় যে এরকম কিছু কিছু জায়গায় ইরোডেড থাকে, কিছু কিছু জায়গা ক্রাস্টেড হয়ে যায়। এই যে ক্রাস্টিং হচ্ছে, এই যে এখানে ক্রাস্টিং, এখানে ক্রাস্টিং, কিন্তু এই জায়গাটা এখনো ইরোশন রয়ে গেছে, এখনো ক্রাস্টিং হওয়ার সময়ই পায়নি। পরে এই যেমন এটা শুরু হয়ে গেছে, এটাও এরকম ক্রাস্টেড হয়ে যাবে। এই কথাটা বুঝতে পারছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই ছবিটা বুঝতে পারছো? এটা হচ্ছে একদম নিউ পেশেন্ট। একটা বুলা ছিল, এই যে বুলার এখনো মানে সাইড গুলো দেখা যাচ্ছে, বুলাটা রাপচার হয়ে গেল, ইরোশন দেখা গেল, ক্রাস্টিং দেখা গেল, এই যে ক্রাস্টিং। আবার তার পুরনো আমলেও বুলা ছিল, তার উদাহরণ হচ্ছে এই যে হাইপার পিগমেন্টেড প্যাচ দেখা যাচ্ছে, কিছু কালো কালো প্যাচ দেখা যাচ্ছে। সব পেশেন্টের ক্ষেত্রে যে হাইপার পিগমেন্টেড প্যাচ পাওয়া যাবে তা কিন্তু না। যদি তার পুরনো হিস্ট্রি থাকে তাহলে হাইপার পিগমেন্টেড প্যাচ পাওয়া যাবে, পুরনো হিস্ট্রি না থাকলে প্যাচ পাওয়া যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে এটাও আরেকটা ছবি, এটাও রিসেন্ট বুলা। এই যে জাস্ট একটা বুলা, জাস্ট রাপচার হয়েছে, রাপচার হয়ে এটা ইরোটেড সার্ফেস, এখানে একটু একটু ক্রাস্টিং ফর্মেশন হচ্ছে, আবার এখানে অনেকটুকু ক্রাস্ট হয়ে গেছে, এই যে এখানে ক্রাস্টিংটা একটু বেশি হয়েছে। তাইলে জাস্ট রাপচার, ক্রাস্টিং স্টার্ট, এখানে ক্রাস্টিং হয়ে গেছে, অনেক ক্রাস্টিং হয়ে গেছে। আমি অনেকগুলো ছবি আনার কারণ হচ্ছে যাতে তোমরা রুগীটা দেখেই চিনতে পারো, এই কারণে অনেকগুলো ছবি দেখানোর চেষ্টা করতেছি। নাও মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনে আমরা কি লেশন পাবো? এতক্ষণ বডিগুলো বুঝতে পারছো তো? স্কিনের ইনভলভমেন্টটা বুঝতে পারছো তো? জি ম্যাডাম। কিভাবে রাপচার হলো অনেকগুলো ছবির মধ্যে বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, নাও মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনের মধ্যে আমরা কি পাবো? এখন তুমি পার্থক্য করে নিতে পারবা তোমার অ্যাপথাস আলসারের সাথে, নিজেই কিছুটা পার্থক্য করবে, পরে আমি আবার বলে দিব। বুলা অ্যাপিয়ার ফার্স্ট অন মিউকোসা অফ মাউথ ইন 60% কেসেস। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কখনো কখনো পেশেন্ট তোমার কাছে ওই যে ওরাল ক্যাভিটির যে লেশনটা নিয়ে আসে, শুধু এটাই নিয়ে আসবে, স্কিন পুরো ভালো, স্কিনে কিচ্ছু নাই, তুমি শুধু মুখের ভিতরটা দেখে চিন্তাই করে নিলা যে এটা অ্যাপথাস আলসার, দিয়ে দিলা রিবক্সিমা আরো কি কি সব আমরা দেই, দিয়ে দিলা, কিন্তু দেখা গেল তারপরে পুরো বডি ভরে আস্ত বুলা চলে আসলো। সেই জন্য মনে রাখতে হবে শুধুমাত্র
ওরাল কেভিটিতে মানে মিউকাস মেমব্রেনে 60% কেস শুধুমাত্র মিউকাস মেমব্রেনে বুলা নিয়ে আসতে পারে, অর্থাৎ বডি একদম ভালো, বডিতে কিছুই নেই, শুধুমাত্র ওরাল ক্যাভিটি বা জেনিটালিয়াতে তোমার বুলা নিয়ে আসছে। তাহলে আমরা মাথায় রাখতে হবে যে 60% কেস প্রেজেন্ট করে বুলা অনলি অন মিউকাসা অফ দ্য মাউথের মিউকাসাতেই এটা অ্যাপিয়ার করে। সুতরাং তখন আমাদের স্কিনের কথা তখন আমাদের ফার্স্টে মাথায় আনতে হবে যে ইট মে বি এ কেস অফ ভেম্পিগাস ভালগারিস। আচ্ছা, তারপরে এটা প্রথমে মিউকাস মাউথের মিউকাসে আসলো, দেন কোথায় যাবে? গ্রয়েনে যেতে পারে। এছাড়াও গ্রয়েনের পরে আবার কতগুলো স্কিনে চলে যেতে পারে, স্কাল্পে, ফেসে, নেকে, এক্সিলা, জেনিটালিয়া, এট টাইমস জেনারেলাইজড ইন ফিউ উইকস এর মধ্যেই পুরো বডি জুড়ে তার হয়ে যেতে পারে। আবার কখনো কখনো বুলা সিন রিয়ারলি অন মিউকাস মেমব্রেন, কখনো দেখা যায় যে পুরো বডিতে আছে কিন্তু মুখে নাই, এটাও হতে পারে না যে তা না, যে ফুল বডিতে আছে কিন্তু মুখে নাই। কেন মুখে থাকবে না? কারণ আমরা এর আগে বলে আসছিলাম যে আইজিজি ইমিউনোগ্লোবুলিন জি যেটা, এটা ডেসমোগ্লিন 1 এর এগেইনস্টেও কাজ করে, ডেসমোগ্লিন 3 এর এগেইনস্টেও কাজ করে। যদি অনলি ডেসমোগ্লিন 1 এর এগেইনস্টে কাজ করে তখন করবে কি, মিউকাস মেমব্রেনটা এফেক্ট হবে না, অনলি স্কিন এফেক্ট হবে। কিন্তু যদি 1 and 3 দুটার এগেইনস্টে কাজ করে তখনই আমাদের মিউকাস মেমব্রেনে হবে, স্কিনেও হবে। আর যদি শুধু ডেসমোগ্লিন 3 এর এগেইনস্টে কাজ করে তাহলে শুধুই মিউকাস মেমব্রেনে হবে, স্কিনে হবে না। এই ইকুয়েশনটা বুঝতে পারছো? এই লাইনটাই মিউকাস মেমব্রেনের প্যাথোজেনেসিসের ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর বলতেছে ম্যাডাম আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এর আগে আমি বলেছিলাম ইমিউনোগ্লোবুলিন জি যেটা সেল সারফেসে থাকতেছে, এটা সেলের কেরাটিনোসাইটে থাকতেছে, আর সেল সারফেসের মধ্যে থাকতেছে কি, ইন্টারসেলুলার জাংশনের মধ্যে থাকতেছে ইমিউনোগ্লোবুলিন ডেসমোগ্লিন 1, মানে যেটাকে আমরা বলি ডিএসজি, ডেসমোগ্লিন 1 এন্ড ডেসমোগ্লিন 3। এখন এই আইজিজিটা অ্যান্টিজেন অ্যান্টিবডি যে রিঅ্যাকশন করবে, এই আইজিজিটা কার এগেইনস্টে করবে? ডেসমোগ্লিন 1 এন্ড ডেসমোগ্লিন 3। যদি শুধু আইজিজিটা ডেসমোগ্লিন 1 এর এগেইনস্টে কাজ করে তখন কি হবে? শুধুমাত্র স্কিনের মধ্যে বুলা আসবে, তখন কিন্তু মিউকাস মেমব্রেনে বুলা আসবে না। আর যদি শুধু ডেসমোগ্লিন 3 এর এগেইনস্টে কাজ করে তখন মুখের মধ্যে বুলা আসবে, অর্থাৎ মিউকাস মেমব্রেনে বুলা আসবে। আর যদি দুইটার এগেইনস্টে কাজ করে, অর্থাৎ 1 এর এগেইনস্টেও কাজ করে, ডেসমোগ্লিন 3 এর এগেইনস্টেও কাজ করে, তখন বডিতেও আসবে, স্কিনেও আসবে, মিউকাস মেমব্রেনেও আসবে। তার মানে দুইটাই কালপিট, ডেসমোগ্লিন 1 এন্ড ডেসমোগ্লিন 3। বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, এই জিনিসটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য এটা আমি বারবার বলে দিচ্ছি। তার মানে একটা রোগী যদি বলে যে আমার মুখের মধ্যে হয়েছে, স্কিন একদম ভালো, তখন তোমাকে বলতে হবে, ভাবতে হবে যে আইজিজি এগেইনস্ট ডেসমোগ্লিন 3 এর এগেইনস্টে কাজ করছে। আর যদি রোগী এসে দেখায় শুধু স্কিনে আছে, মুখের ভিতরে নাই, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ডেসমোগ্লিন 1 এর এগেইনস্টে কাজ করছে। আর দুইটার এগেইনস্টে কাজ করলে দুইটাতেই আসবে। আচ্ছা, অনলি পেইনফুল ইরোশন আর ফাউন্ড। আমরা আগেই বলছি যে মিউকাস মেমব্রেনে যখন নিয়ে আসবে, অর্থাৎ ওরাল ক্যাভিটিতে ধরে নিয়ে আসলো তোমার কাছে, তখন দেখা যাবে বুলাই নেই, কোনো বোলা নাই, শুধুমাত্র পেইনফুল ইরোশন দেখা যাচ্ছে। এবং আমি তোমাদেরকে ইরোশনেরই ছবি দেখাইছি যে পেইনফুল ইরোশন থাকবে, অর্থাৎ চামড়া টামড়া চলে গেছে, উপরের মিউকাস মেমব্রেনটা লস্ট হয়ে গেছে, শুধুমাত্র ব্যথা বলতেছে আর কতগুলো ইরোডেড সারফেস দেখা যাচ্ছে। তখন তুমি আবার বুলা খোঁজার দরকার নেই, কারণ মিউকাস মেমব্রেনে ইনটেক বুলা পাওয়াই যায় না। এই ইরোশনটা এক্সটেন্ড করবে কোথায়? লিপে আসতে পারে, এবং এটা খুব হেভি ফিশার করতে পারে ক্রাস্ট অন ভার্মিলিয়ন, এবং খুব ফিশার হতে পারে, ক্রাস্টিং হতে পারে, ভার্মিলিয়ন মানে ভার্মিলিয়ন পর্যন্ত এটা এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ মুখের ভিতর থেকে বাইরেও চলে আসতে পারে। এই যে ছবিটা দেখো এখানের মধ্যে, এটা কি টিথ, এইটা তার টাং, এইটা তার এই যে ওরাল ক্যাভিটির এই যে বাকাল এরিয়াটা, এখানের মধ্যে দেখো শুধুমাত্র একটা লার্জ ইরোশন আছে। এটার মধ্যে কোনো বুলা আছে? সৌরভ, বুলা আছে? বোলা নাই। তার মানে রোগী কিন্তু ঠিক এইভাবেই আসবে, কিন্তু এত লার্জ ইরোডের সারফেস যে এটা দেখেই ধরে নিতে হবে যে এখানে একটা বুলা ছিল, বুলাটা ফেটে গেছে। এবং রোগীরা কিন্তু অনেক সময় কমপ্লেন করে যে এখানের মধ্যে একটা পানির ফুসকা ছিল, কিন্তু আমরা নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতে পারি না। প্র্যাকটিক্যালি হচ্ছে এটা নিজের চোখে দেখাই যাবে না। এখানে রোগীরা ঠিক এই প্রেজেন্টেশনেই তোমার কাছে আসবে। এনাদার পিকচার দেখো, এটাও মুখের ভিতরে এই যে লার্জ একটা ইরোডেড সারফেস, এই যে লিপ, এই যে টাং, এই যে বাকাল এরিয়া, এবং এখানেই হচ্ছে তোমার লার্জ একটা ইরোডেড সারফেস। ঠিক আছে? নাও এই যে এটা এক্সটেন্ড করতেছে লিপে, লিপ পর্যন্ত চলে আসলো। লিপে আসলে কি হলো? একটা ক্রাস্টেড এরিয়া ফর্মেশন হয়ে গেল।
ঠিক আছে, এই যে আবারও লিপে এখানের মধ্যে একটা ক্রাস্টিং হয়ে গেল। আচ্ছা, মিউকাস মেমব্রেনের মধ্যে যদি থ্রটে ইনভলভ, আমি তো এতক্ষণ শুধু ওরাল ক্যাভিটি বললাম, থ্রটে ইনভলভ হতে পারে। যদি থ্রটে ইনভলভ হয় তখন আমরা কি পাবো? রুগীর হর্সনেস অফ ভয়েস পাবো, অর্থাৎ গলাটা খুব হাস্কি হাস্কি কথা বলবে, হর্সনেস অফ ভয়েস, ডিফিকাল্টি অন সুয়েলিং, রুগী খেতে পারে না। এবং এমনও হয় যে আমরা সেই ক্ষেত্রে এনজি টিউব দিতে পারি না, কারণ এই টিউবটা নাক দিয়ে ঢুকানো যায় না। থ্রট এটা যখন ইসোফেগাস দিয়ে যায় তখন আরো বেশি স্লাপিং হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা আইভি ফ্লুইড, আইভি নিউট্রিশন মেনটেন করতে হয়। ডিফিকাল্টলি অন সোয়েলিং হয়, আর অফেন্সিভ মাউথ অর্ডার, একটু ভালো মানে অফেন্সিভ অর্ডার আসে মুখ থেকে, এটা ইসোফেগাসে ইনভলভ করতে পারে। ইসোফেগাসে ইনভলভ হলে আমরা তখন এটাকে কি বলি? ইসোফেজাইটিস ডিসিক্যান্স সুপারফিশিয়ালিস, অর্থাৎ এন্টার লাইনিং যেটা সেটা স্লাফিং হয়ে যায়, এন্টার লাইনিংটা উঠে চলে আসে, এবং ওই লাইনিং এর এরিয়াতে কি হবে? কাস্ট ফর্মেশন হবে, এবং ইট ইজ টু পেইনফুল। কনজাংটিভে এফেক্ট করতে পারে, নেজালে এফেক্ট করতে পারে, ভ্যাজাইনাল এরিয়াতে এফেক্ট করতে পারে, পিনাইলে এফেক্ট করতে পারে, এনাল মিউকাসা মেবি ইনভলভ, এগুলো সব কিছুতে সে ইনভলভ হতে পারে। 11টা বেজে গেছে, জি ম্যাডাম। তোমাদের নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিকোলস্কি সাইন পজিটিভ থাকে, এসবো হ্যানসেন সাইন পজিটিভ থাকে। দিস ইজ দ্য প্যামফিগাস ভালগারিসের ডায়াগনোসিসের জন্য দিস ইজ টু ইম্পর্টেন্ট। ওয়ান ইজ নিকোলস্কি সাইন, ওয়ান ইজ এসবো হ্যানসেন সাইন। এখন নিকোলস্কি সাইন আর এসবো হ্যানসেন সাইন তোমাদেরকে এখন গণনা করার সময় নেই, আমি নেক্সট ক্লাসে এটা পড়াই দিব। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি ডায়াগনোসিস যখন করাবো তখন ডায়াগনোসিসের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লিনিক্যাল কার্ডিনাল মরফোলজি, এটা হচ্ছে নিকোলস্কি সাইন, এসবো হ্যানসেন সাইন। এটা দিয়ে আমি নেক্সট ক্লাসটা শুরু করব, ঠিক আছে? এখন তাড়াহুড়া করে বললে তোমরা পুরোটা শেষ হবে না, এই জন্যই আমি পরপর 2টা ক্লাস নিয়েছি। আচ্ছা, এইটুকুন বুঝতে পারছো সবাই? জি ম্যাডাম। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন তোমাদের এর আগে একটা কম্পিটিশন দিয়েছিলাম আমি, মুখে বলবা না, ভুলটা ধরতে পারছো কিনা। ভুলটা কি কেউ ধরতে পারছো? পারছো কি পারো নাই বলো? তোমরা কি লিখে রাখো নাকি তোমরা এটা রেকর্ড করে নাও, কি করো? সৌরভ? যেরকম লিখে রাখা হয়, মাঝে মাঝে আমরা রেকর্ড যদি সুবিধা পাই তাহলে করা হয় ম্যাডাম। মানে এই স্লাইড গুলো তোমরা পরে কি করতে পারো না, না? জি না, সবসময় পারা রিকভার করতে পারি না। আচ্ছা, ঠিক আছে। আমি এর আগে তোমাদেরকে একটা কম্পিটিশন দিয়েছিলাম যে এখানে এই পুরো একটা ভুল আছে, ভুলটা তোমরা ধরিয়ে দিবা। আমি আবার শুনতে যাচ্ছি। হ্যাঁ বলো। একটা ভুল পাইছি। না না, বলো না, এখন বলো না, বলে তো সবাই জেনে যাবে, তাহলে তো কম্পিটিশন হবে না। ভুল তোমরা কিভাবে বলবা? আমি তোমাদেরকে একটা ফোন নাম্বার দিচ্ছি, ওই ফোনে মেসেজ অপশনে তোমরা এটা জমা দিবা, লিখে দিবা ভুলটা কোথায়, তোমার নাম, তোমার রোল নাম্বার বা ব্যাচ, এই কারণে দিবা কারণ তোমার জন্য তো একটা গিফট হয়ে গেছে, তাই না? এখন বলে তো সবাই জেনে ফেলবে। তো নাম্বারটা লিখে রাখো, 0171, লিখো। আমি আবারও স্লাইড গুলো দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। 0171, লিখছো? 0808 578। তোমাদের সুবিধার্থে আমি আবারও স্লাইড গুলো দেখাচ্ছি, ভুলগুলো ধরে নিবে, এর মধ্যেই বলেছে। ম্যাম গিফটটা কি হবে ম্যাডাম? হইতে পারে। বুঝি নাই। ম্যাম পুরস্কারটা কি একাধিক হইতে পারে? ম্যাম একাধিক মানুষ যদি সঠিক অ্যানসার দেয়। না, একাধিক মানুষ যদি সঠিক অ্যান্সার দেয়, ফার্স্টে যে সঠিক অ্যান্সারটা দিবে তাকে দিব, এবং আমি পরবর্তী ক্লাসে তার নামটা ঘোষণা করব। আর যদি দেখা যায় ক্লাসের মধ্যে মাত্র 2জনই পারছে, তাহলে 2জনকেই দিয়ে দিব। কিন্তু ম্যাডাম গিফটটা কি হবে ম্যাডাম? গিফটটা কি হবে? গিফট তো আগে বলবো না, তবে গিফটটা তোমাদের পছন্দ হবে। গিফটটা অবশ্যই ভালো, ক্লাসের মধ্যে একটা গিফট দিব, গিফটটা ভালো হবে না? নাম্বারটা একবার একটু বলবেন? বুঝি নাই। নাম্বারটা একবার বলবেন ম্যাডাম প্লিজ? ও নাম্বারটা 0171 0808 0808 578। এই মোর নাম্বারটা না করুন ম্যাম। না, আমি কিন্তু এখন ভুলটা বলতে বলি নাই, ভুলটা বললে কিন্তু তোমাদের পুরস্কারটা অন্যের কাছে চলে যাবে। না ম্যাম, মানে এটা কি টোটালি কোনো ভুল নাকি কোনো অ্যাবনরমালিটি স্লাইডের মধ্যে? না, স্লাইডের অ্যাবনরমালিটি বলে তো তোমরা ধরতে পারবে না। একটা ওয়ার্ড লিখতে ভুল লিখছি, আমি মুখে ঠিকটা বলছি কিন্তু ওয়ার্ডটা লিখতে ভুল করছি। তোমরা একটু মনোযোগ দিলেই দেখতে পারবা, স্লাইডটা একটু মনোযোগ দিলেই দেখতে পারবা, বুঝছো? বানান ভুল না, একটা ওয়ার্ড লিখতে ভুল লিখছি। ধর এমন হতে পারে যে আমি 5 লিখতে 6 লিখছি, বা 10 লিখছি, বা 15 লিখছি,
অথবা জেনেটিক্যালি লিখতে গিয়ে আমি হয়তো সেল লাইসিস লিখে ফেলছি, মানে এইরকম যে ভুলটা তুমি ধরতে পারবা, তোমাদের ধরার মতো একটা ভুল, ভিডিও তোমাদের ধরার মতো একটা ভুল, এই ভুলটা তোমরা ধরতে পারবা না, পারার মতো কোনো ভুল না। যখন একজন জন ধরতে পারবে তখন কিন্তু বলতে পারবে। আমি ভিডিওটা অন করলাম, অর্থাৎ আমার এই স্লাইড গুলোর মধ্যেই ভুলটা আছে, বারবার ধরে দিচ্ছি কিন্তু আমি স্লাইড গুলোর মধ্যেই ভুলটা আছে। ফোন নাম্বারটা রেকর্ড লিখতে পারছো তো? ফোন নাম্বার লিখতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা সৌরভ বলো তো ফোন নাম্বারটা বলো। 01710808578। ইয়েস, এই নাম্বারে আজকে সন্ধ্যা 6টার মধ্যে তোমরা মেসেজ অপশনে গিয়ে নাম, রোল নাম্বার আর ভুলটা লিখে দিবা। ভুল লিখে দিলে তারপর আমি তোমাদেরকে নেক্সট ঘোষণা করবো কে পুরস্কারটা পেলাম। ঠিক আছে? একজন হতে পারে, দুজন হতে পারে, আমি দেখি কে কে পারলাম। ঠিক আছে? আমি কিন্তু এর মধ্যে অনেকবার ভুলটা দেখিয়ে দিলাম, অনেকবার দেখিয়ে দিলাম ভুলটা। ঠিক আছে? আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে, তাহলে আমি এখন অফ করে দিই। অফ করে দিব। আচ্ছা এতক্ষণ আমি যে পড়ালাম, পড়ার মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে তোমাদের? না ম্যাডাম। এই পড়াগুলো বুঝছো তো? এগুলোর মধ্যে তো কোনো সমস্যা নাই। বিষয় আমি নেক্সট ক্লাসে আবার ডায়াগনোসিস দিয়ে আবার পড়াবো। নেক্সট ম্যাডাম একটা একটু সমস্যা ম্যাডাম, এটা ম্যাডাম ক্রনিক ইনফরমেশন না ম্যাডাম? এই যে প্যামগাস, ভালগারিস, ভেসিকো, বলো কোন এই স্লাইডে? না ম্যাডাম, ম্যাডাম এই যে অটোইমিউন ডিজিজটার কথা বললেন যে প্যামগাস ভালগারিস, এটা ম্যাডাম একটা ক্রনিক ইনফ্লামেশন না ম্যাডাম? হ্যাঁ, এটা একটা ক্রনিক ডিজিজ। ম্যাডাম যদি ক্রনিক হয় তাহলে বাই ডেফিনিশন ক্রনিক ইনফ্লামেশন থেকে আমরা জানি ম্যাডাম হিলিং এর সাইন থাকে, তাহলে ম্যাডাম এখানে কোনো হিলিং এর সাইন থাকে না কেন? আরে হিলিং এর সাইন থাকবে না মানে? এই যে পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন আছে, এটাই তো হিলিং এর সাইন, মানে হিল হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে ছবিতে দেখালাম না যেগুলো হিল। ম্যাডাম একটা স্লাইডে ছিল যে হিলিং এর কোনো সাইন থাকে না যতক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট না দেওয়া হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি, ও আচ্ছা নো এটা হচ্ছে টেন্ডেন্সি টু হিল। হ্যাঁ, নো টেন্ডেন্সি টু হিল, ঠিক আছে। এটা হচ্ছে যদি তোমাকে কি বলে ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে রুগী ফেটাল পর্যন্ত যেতে পারে। সব রুগী ফেটালে চলে যাবে তা কিন্তু বলতেছি না, ফেটাল পর্যন্ত যেতে পারে। আমরা কি কিসের এক্সিমা রুগীকে বলবো যে ট্রিটমেন্ট না দিলে ফেটাল পর্যন্ত যেতে পারে? বলবো না কিন্তু, এটা কালো দাগ পড়ে যেতে, সাদা দাগ পড়ে যেতে পারে। কিন্তু এই ডিজিজটাই একমাত্র ডিজিজ যেটা হচ্ছে রুগী ফেটাল পর্যন্ত হতে পারে। এই জন্য দাঁড়াও আমি তোমাকে স্লাইডটা দেখাই, প্রথম দিকের মনে হয় না, জি ম্যাডাম। এইটা is a chronic autoimmune bullous disease of the skin and that is often fatal. Often কথাটা দেখছো? Often unless treated with immunosuppressive drug. Often মানে মরে যেতে পারে পেশেন্ট যদি আমরা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ না দিই, তাহলে often fatal, not always fatal. ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম। often বলছি, তার মানে অলওয়েজ না। অলওয়েজ মানে হচ্ছে কি তোমার হবেই, মরেই যাবে, নট দ্যাট। often অনেক সময় থাকে রুগীরা হয়তো চিকিৎসা নিচ্ছে না, একটা ছোট বোলা হচ্ছে, সেটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে হয়তো হাইপারপিগমেন্টেড হচ্ছে, অনেকদিন ক্রাস্টিং সে ভোগ করতেছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বা আদার্স ড্রাগ গুলো আমরা দিচ্ছি না, তখন কিন্তু হতে পারে তার রিজলভ হয়ে যেতে পারে। কিন্তু জেনারেলি যেহেতু এটা একটা বড় এরিয়া জুড়ে হয়, বেশি এরিয়া হয়, সেই জন্য এটাতে আসলে প্র্যাকটিক্যালি তোমার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ না, সাপোর্টিভ ড্রাগ গুলো খুবই জরুরি। সাথে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিতে পারলে তো আর মানে রিজলভ হবে। ক্লিয়ার হইছো? এই কথাটা ক্লিয়ার হইছো? জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন নাই? আমার খুবই মজা লাগতেছে যে তোমরা অনেকেই আনসারটা পাঠিয়েছো, তার মানে তোমরা অনেক সিনসিয়ার ছিলা। থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক খুশি হয়েছি তোমাদের। অলরেডি একজন সঠিক আনসার লিখেও দিয়েছে। আচ্ছা যাই হোক, 6টা পর্যন্ত টাইম দিলাম, 6টার মধ্যে তোমরা দিবা। এর মধ্যে অলরেডি বিজয় চলে আসছে। আরো যদি এমন হয় 2-3 জন, আমি কিন্তু 2-3 জনকেই গিফট দিব, এবং গিফট গুলো তোমাদের অবশ্যই পছন্দ হবে। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করি। হ্যাঁ, তোমাদের হয়তো নেক্সট ক্লাস স্টার্ট চলেই আসছে, শেষ করবো। নাজিফা ম্যাম, প্রথম স্লাইড গুলা কি আবার একটু দেখানো যাবে? এক দুইটা প্রথম দিকের। প্রথম দাঁড়াও, আমি তো স্লাইড গুলো, এই যে এটা দেখতে চাচ্ছ? আগাবো?
এর মধ্যেই তোমাদের কম্পিটিশনটা আছে, জি ম্যাম। ঠিক আছে? ঠিক আছে, জি ম্যাম। ওকে, তাহলে আমি স্টপ করে দেই। সৌরভ স্টপ। জি ম্যাডাম। জি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট বুধবারে আমি বাকিটা পড়িয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।